বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশে চরম আতঙ্ক ও ভীতির মধ্য দিয়ে শেষ হয় দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী সহিংসতায় সারা দেশে নিহত হয়েছে 18 জন। বাংলাদেশে চরম আতঙ্ক ও ভীতির মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল 5টার পর শুরু হয়েছে ভোট গণনা। নির্বাচনী সহিংসতা এ পর্যন্ত সারা দেশে 18 জন নিহত হয়েছে, এতে আহত হয়েছে শতাধিক। নিহতদের মধ্যে জামায়াত শিবির, যুবদল, ছাত্রদল সহ একজন আনসার সদস্য রয়েছেন। এদিকে নির্বাচনকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন সহিংসতা। গতকাল ও আজ ব্যাপক হারে ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, পীরছড়া ও ঠাকুরগাঁও জেলার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। জাল ভোট, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া ও ভোটারদের বাধাদানের অভিযোগ এনে 15 জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা এ পর্যন্ত 1.5 শতাধিক ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে এ সকল কেন্দ্রে কখন ভোট গ্রহণ হবে তা নিশ্চিত করেনি নির্বাচন কমিশন। এদিকে প্রধান বিরোধী দলের নেতৃত্বাধীন 18 দল সহ নিবন্ধিত প্রায় 28টি দল এ নির্বাচনে অংশ না নেওয়ায় 153 জন প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিরোধী দল এ নির্বাচনকে প্রার্থীবিহীন ও ভোটারবিহীন তামসার নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানী বর্দোয়ালি কল্যাণ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজধানীর বর্দোয়ালি কল্যাণ সংঘের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় বার্ষিক শিশু উৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এর আগে অনুষ্ঠানের প্রথমে দক্ষিণ আফ্রিকার প্রবাদ প্রতিম জননেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, ছোট ছেলে মেয়ে তাদেরকে রক্ত দেবার বয়স না হওয়া সত্ত্বেও উদ্বুদ্ধ করবেন। 18 বছর যখন তারা হবে তখন যাতে স্বেচ্ছায় কারোর আহ্বানের জন্য অপেক্ষা না করে এরকম রক্তদান শিবিরে তারা চলে আসে এবং রক্তদানের জন্য। অনুষ্ঠানে এছাড়াও ক্লাব কর্তৃপক্ষ ও এলাকার পরিষদ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন অংশের পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর জেলা জমিয়ত উলেমায়ে হিন্দের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় কৈলাসহর আরকে স্কুল মাঠে। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সৈয়দ আজাহার মদনী। আজ কৈলাসহরের আরকেআই স্কুল মাঠে কৈলাসহর জেলা জমিয়ত উলামায়ে হিন্দের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি সৈয়দ আজাহার মদনী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি হজরত মৌলানা তৈয়বুর রহমান, ঊনকোটি জেলা সম্পাদক সৈয়দ জসিম আহমেদ সহ আরও অনেকে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক বলেন, জমিয়ত উলামায়ে হিন্দ এটি সর্বভারতীয় একটি সংগঠন। এই সংগঠন দেশ ও রাজ্যের সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করে। কৈলাসহরে সার কারখানা স্থাপনের জন্য অতি শীঘ্রই সংগঠন রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করবে। এদিন সমাবেশে প্রধান বক্তা সৈয়দ আজাহার বলেন, हिंदुस्तान की सरजमीन पर न जाने कितनी जमातों को जिंदा और दफन होते हुए देखा है, लेकिन जमीयत उलमा और उनके अकाबिरों का नाम आज भी रोशन है। और जब तक चांद और सूरज रहेगा, इस जमात के अकाबिर और खिदमत करने वालों का नाम तारीख में और दुनिया की वो तारीखें जो इंकलाब पैदा करती हैं उनमें हमेशा हमेशा जिंदा रहेगा। जमीयत उलमा के आवाज पर अगर आपने कभी लब्बैक न कहा और उसकी आवाज को कमजोर करने में आपने ताउन किया, तो ये समझ लीजिए आप कि आपका कोई मसलक और मजहब
की शनाख्त और पहचान खत्म हो जाएगी, मुसलमान तबाह और बर्बाद हो जाएगा। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন অষ্টম বিলোনিয়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় চোত্তাখোলায়। সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, সুদন দাস প্রমুখ। প্রতিবাদের ভাষা ও শক্তি জুগিয়েছে বামফ্রন্ট সরকার। সরকারের কোনো কাজে দুর্নীতি বা ভুল হলে ধরিয়ে দিন, আমরা তার সঠিক হলে ভুল অবশ্যই স্বীকার করব। চোত্তাখোলায় মৎস্যজীবী ইউনিয়নের অষ্টম বিলোনিয়া বিভাগীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বললেন সিপিএম বিভাগীয় সম্পাদক বিধায়ক বাসুদেব মজুমদার। তার ইঙ্গিত, ইদানিং চাকরি অফার বিলির পর একাংশ যুবকের বিশৃঙ্খল আচরণে রয়েছে উস্কানি। তার দাবি, চাকরি প্রদানে কোথাও সংরক্ষণ কোটা মানা হয়নি, এমনটা ঘটেনি। এ রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে তুলে দিয়েছে। এটা নিঃসন্দেহে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। আপনারা জানেন, এখনো কিন্তু সে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। কোথাও কোথাও কিছু দুর্বল জায়গাকে ব্যবহার করে পার্টি গণসংগঠনে কিছু দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে এই যে এত বড় একটা বিরাট সফলতা। সমাবেশে বলতে গিয়ে তফসিলি সমন্বয়ের রাজ্য সম্পাদক বিধায়ক সুদন দাস বলেন, জাল যার জল তার, লাঙ্গল যার জমি তার, এমনই স্লোগান দিয়ে দীর্ঘকাল মানুষকে বোকা বানিয়েছে কংগ্রেস। ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকারে আসার পর নৃপেন চক্রবর্তীর সরকার মৎস্যজীবী, তফসিলি সহ পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করে। এদিন এছাড়া বক্তব্য পেশ করেন সংগঠনের বিভাগীয় সম্পাদক অমৃতলাল দাস। শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সুদন দাস। সন্ধ্যায় জ্যোতি বসু মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন শুরু হয়। এতে যোগ দিয়েছেন বিলোনিয়ার 7টি অঞ্চলের 173 জন প্রতিনিধি। এদিন প্রকাশ্য সমাবেশ মঞ্চে এসে সিপিএমে যোগ দিলেন রাজনগর ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা জেলা কংগ্রেস এসসি সেলের আহ্বায়ক কান্তিলাল দাস। তাকে দলে বরণ করেন বিধায়ক বাসুদেব মজুমদার। চক্রান্ত করছেন, আক্রমণ সংগঠিত করছেন। কোথাও যদি খারাপ কাজ হয় প্রতিবাদ হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমরাই তো বলি, শুধু এই ক্ষেত্রে না, সরকারের যে কোনো সিদ্ধান্ত কার্যকরী করতে গিয়ে যদি অনিয়ম থাকে, যদি দুর্নীতি থাকে, প্রতিবাদ হবে। চলছে বাংলাদেশে, যে বর্বরতা চলছে, নির্বাচন বানচাল করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে এটা তো তার সঙ্গে মিলে যায়। আবেদন করব আপনাদের, যারা সরকারের প্রতিটা কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বামফ্রন্ট সরকারের সুষ্ঠু নিয়োগ নীতির ফলে উপকৃত হয়েছে কুলবাড়ি গ্রামের দরিদ্র যুবক বাপ্পি নম। তাই তার গোটা পরিবার অভিনন্দন জানিয়েছে বামফ্রন্ট সরকারকে। বামফ্রন্ট সরকারের সুষ্ঠু নিয়োগ নীতির ফলে উপকৃত হয়েছে রাজ্যের বহু গরিব ঘরের যুবক। এমনই একজন হলো কুলবাড়ি গ্রামের তপশিলি জাতি অংশের দরিদ্র ঘরের যুবক বাপি নম। তার বাবা ও মা পেশায় বাঁশ বেতের বিভিন্ন সামগ্রী তৈরি করে। বাপি এবং তার এক বোন সহ তার পরিবারে রয়েছে মোট 4 জন। এর আগে এক বোনকে অনেক কষ্ট করে ধার দেনা করে বিয়ে দিয়েছে। বর্তমানে এক বোন পড়াশোনা করছে। বাপি 2004 সালে মাধ্যমিক পরীক্ষা পাশ করে এবং 2010 সালে সে বিএ পাশ করে। অনেক দুঃখ, কষ্ট ও দরিদ্রতার মধ্যে পড়াশোনা করতে হয়েছে তাকে। তার বাবা নিত্যানন্দ নম এবং মা কল্পনা নম দুজনেই শারীরিকভাবে অসুস্থ, কাজকর্মও এখন তেমনভাবে করতে পারে না। এই সময় বাপির স্নাতক শিক্ষক পদে অফার আসায় স্বভাবতই খুশি গোটা পরিবার সহ এলাকাবাসীরা। তার বাবা জানায়, অনেক কষ্ট করে অভাবের মধ্যে বাপিকে লেখাপড়া শিখিয়েছেন তারা। বাপি চাকরি পাবার আগে রেগার শ্রমিকের কাজ করত। তার বোনের লেখাপড়া ও সংসারের ভারও ছিল তারই উপর। কিন্তু অফার পাবার পর হয়তো এখন তাকে ও তার পরিবারকে এত কষ্ট করতে হবে না। আর এই জন্য তার গোটা পরিবার বামফ্রন্ট সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আমার ছেলে চাকরি পেয়েছে, আমি 12 বছর কাজ করি। আমার একটা মাইয়া বিয়া দিছি, ঋণ ফিন করে ইয়ে করে আমি একটা মাইয়া বিয়া দিছি। আর একটা মাইয়া আমার কলেজে পড়ে। আমি এখন এই দুঃসময়ে চাকরিটা পাইছি। আমি বামফ্রন্ট সরকারের কাছে আমি সারা বছর এটা ঋণই রইলাম। আর আমার জায়গা সম্পত্তি নাই,
3 ঘন্টা জায়গা আছে তার কাটার এদিকে, আর আমার কোনো জায়গা সম্পত্তি নাই। এই বাড়ির ভেতর কাজ করিয়া আমি চলতে আছি, খাইতেছি, আমি বহুত কষ্ট। আমি চাকরিটা দিছে আমার বাঁচাইয়া দিছে জীবনে, নাইলে আমার বাঁচার কোনো ইয়ে আছে না। আমার এক এক সময় বাড়ির ভেতর কাজ করি, এক এক সময় আমার পুকুরে ফিরে ইয়ার মধ্যে আমি ধরে জায়গা কাজ করি। আমি অনেক খুশি চাকরি দিছি, এই ধরনের চাকরি সরকার আরও তো আমরা খুশি আছি। গরিব মানুষ আমরা এত কষ্ট করিয়া ফুলারে পড়ালেখা করেছি, বাড়ির ভেতরে কাজ করিয়া মাইয়া একটা বিয়ে দিলাম, একটা কলেজে ভর্তি আছে, খুব কষ্ট হয় পড়ালেখার খরচ চালাইতে, ডেলি গাড়ি ভাড়া টাকা দর লাগে। এখন আমার ফুলা চাকরি পেয়েছে, আমি খুব খুশি। এটা বামফ্রন্ট সরকারের কাছে আমরা সবসময় আমরা তারা সুখে আছি। বাপি নমো জানায়, প্রথমত তো মনে করো আমার মা বাবা বাড়ির ভেতরে কাজ টাজ করে আমার কোনো বহুত কষ্টে লেখাপড়া করাইতো, আর আমি টুকটাক করে রেখা সুপারভাইজারি করতাম হাজুরগুড়া। তারপরে আমার সরকার বহুত টানাঘিচির মধ্যে আমার সংসারটা চলতো। আমি 2004 মাধ্যমিক পাস করছি, তারপরে 6-12 পাস করছি। মাঝখান দিয়ে আমি কলেজে 1 বছর আমার গ্যাপ আসছিল, আমি আমার বাংলার কারণে আমার ফেল করছিলাম। তখন আমার মনোবলটা একবার নষ্ট হয়ে গেছিলো যে আমি আর পড়তামই না। কিন্তু আমার মা বাবা আমারে আবার অনেক বুঝাই টুঝাই সে আমারে আবার কইছে পড়তাম। তাও পরবর্তী সময়ে আমি আবার কলেজে ভর্তি হয়েছি, তারপরে আমি পাস করছি 2010-এ। তারপরে আমার মা বাবাও বহুত কষ্টে বাড়ির ভেতরে কাজ টাজ করে আমার লেখাপড়া করাইছে। তারপরে আমারে সরকার আমার একটা ব্যবস্থা করে দিছে চাকরির। আমার ফ্যামিলি খুব খুশি যে বামফ্রন্ট সরকার আমার চাকরি দিছে, আর আমি তার বহুত অনেক কৃতজ্ঞতা জানাই। তাদের বসতভিটে বাদে নেই কোনো জমিও, তাই বাপির চাকরিতে গোটা কুলবাড়িবাসী অভিনন্দন জানিয়েছে বামফ্রন্ট সরকারের সুষ্ঠু নিয়োগ নীতিকে। কুলবাড়ি থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মেকানিক্যাল ইউনিয়নের নেপকো প্রাথমিক সম্মেলন অনুষ্ঠিত হয় বলারঢাপা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে। এতে 75 জন প্রতিনিধি অংশ নেয়। সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মেকানিক্যাল ইউনিয়নের নেপকো প্রথম এবং প্রাথমিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ সম্মেলন অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর অঞ্চলের বলারঢাপা উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে। 75 জন প্রতিনিধির উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করেন সিআইটিইউর বিভাগীয় নেতৃত্ব কাজল ঘোষ ও নিহার সাহা। সম্মেলন হলে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্রনগরের সাংস্কৃতিক সমন্বয়ের শিল্পীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সিআইটিইউর সোনামুড়া বিভাগীয় সভাপতি সুবল রুদ্র। এছাড়া প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সভাপতি তথা সিআইটিইউর রাজ্য সভাপতি পীযূষ নাগ। অন্যান্যদের মধ্যে সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক ও শান্তি দেবনাথ প্রমুখ। সম্মেলনে প্রতিবেদনের উপর 4 জন প্রতিনিধি আলোচনা করেন। সম্মেলন থেকে আগামী দিন নেপকো প্রজেক্ট এলাকায় সংগঠনের সাংগঠনিক কাজ পরিচালনার জন্য 19 জনের কমিটি গঠন করেন। সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয় যথাক্রমে নিহার সাহা ও লিটন দাস। এবং নিশ্চয়ই আলোচনার পরে একটা নতুন কমিটি হবে, যে কমিটি আগামী বছরগুলোর জন্য এই নেপকো প্রজেক্টের মধ্যে তার সংগঠনকে বৃদ্ধি করবে। আমাদের মহকুমাতে এই সংগঠনটা নতুন সংগঠন, মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন। আমাদের আগরতলা শহরে তার আশপাশে বিভিন্ন জায়গাতে এই সংগঠনটি আছে এবং এটা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রজেক্ট, যেই প্রজেক্টগুলোর মধ্যে মেকানিক্যাল কাজকর্ম হয়, ওয়ার্কাররা সেখানে কাজ করে, তাদের সংঘবদ্ধ করার জন্য এই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটি সংগঠন সিআইটিইউর আওতাধীন এই ত্রিপুরার যে একটি সংগঠন সেখানে আছে এবং তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে নয়, শুধু সারা ভারতবর্ষ এই সংগঠনের ব্যাপ্তি আছে। এখন সংগঠনের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, যে সংগঠন আমরা করি কেন, কি প্রয়োজন? थोड़ा तबीयत खराब है, चलते हैं, लेंथ तक काम करेंगे, उसके
उसके बाद फिर आ जाएंगे, कम से कम परजेंट मिल जाएगा। ठीक है, यहाँ पे 30 दिन पलटाना थे, वहाँ पे 30 दिन मिलता था। ठीक है, संडे मिल जाता था, तो जाए ना जाए आदमी उससे कोई मतलब नहीं रहता था। यहाँ पे संडे भी लागू नहीं हुआ और मैक्सिमम ओटी भी इतना कम जाता है कि जो ओटी परजेंट पे है उसको यहाँ पे লড়াইয়ে নেমেছে। যত বেশি পারো শ্রমজীবী মানুষের উপর আক্রমণ সংগঠিত করো। গরিব মানুষ এই দেশে বাঁচবে কি বাঁচবে না, থাকবে কি থাকবে না, তাতে কেন্দ্রীয় সরকারের ইউপিএ সরকারের কিছু আসে যায় না। ইউপিএ সরকারের মূল নীতি হচ্ছে যারা বড়লোক, যারা যোদ্ধার জমিদার বিদেশি বহুজাতিক কোম্পানি রয়েছে তাদের খুশামত করো, তাদের জন্য। নারায়ণ বদ্দের রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই অষ্টাদশ রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এক বসাক ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদয়পুর নজরুল গ্রন্থাগারে। এতে শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। দীর্ঘ ৪৫ বছর পর এসএফআই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উদয়পুরে চলছে কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি। চারিদিকে ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে উদয়পুর শহরকে। এক কথায় জাঁকজমকপূর্ণ প্রচার সজ্জায় এবং সম্মেলনকে কেন্দ্র করে নানান জায়গার বুথ সম্মেলন, সেমিনারে সম্মেলনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি ঘরে ঘরে। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল সর্বত্রই খেমতি নেই নানান অনুষ্ঠানেরও। চলছে নাটক, পথনাটক, দাবা প্রতিযোগিতা, রক্তদান শিবির। তবে আজ উদয়পুর নজরুল গ্রন্থাগারে এসএফআই অষ্টাদশ রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রায় শতাধিক ছাত্রছাত্রী প্রচণ্ড কুয়াশাকে উপেক্ষা করেই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয়। শিক্ষা আক্রান্ত গণতান্ত্রিক অধিকার প্রতিবাদে প্রতিরোধে লড়াকু চেতনায় সম্প্রসারিত করো সাংগঠনিক শক্তি। এই স্লোগানকে সামনে রেখে আগামী 10ই জানুয়ারি উদয়পুর কেবিআই স্কুল মাঠে প্রকাশ্য সমাবেশে যোগ দিচ্ছেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য তথা সংসদ সীতারাম ইয়েচুরি। এছাড়াও থাকছেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত ব্যানার্জি, রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ এক ঝাঁক নেতা নেতৃবর্গ। মুখ্যমন্ত্রী মানিক সরকার আসার কথা থাকলেও কারণবশত তিনি সমাবেশে যোগ দিতে পারবে না বলে জানা গেছে। সম্মেলন অনুষ্ঠিত হবে উদয়পুর টাউন হলে আগামী 10 হইতে 12 জানুয়ারি পর্যন্ত। এতে রাজ্যের 19টি বিভাগ এবং একটি বিশ্ববিদ্যালয় থেকে মোট 550 জন প্রতিনিধি অংশ নেবে। আমাদের এই সম্মেলনে সারা রাজ্য থেকে 550 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। তাছাড়া থাকবেন আমাদের বিভিন্ন ভাতৃপ্রতিম সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আমাদের ছাত্রদের প্রতিনিধি সারা রাজ্য থেকে 550 জন, রাজ্যের 19টা বিভাগ, একটা ইউনিভার্সিটি থেকে আমাদের 550 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন। ভারতীয় ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্মেলন মানে অষ্টাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে এই আজকের এই বসে আঁকো প্রতিযোগিতা, আসলে এর মূল উদ্দেশ্য হচ্ছে এই ভারতীয় ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য সম্মেলনের বার্তা মানে প্রতিটি বিদ্যালয় এবং প্রতিটি ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যেই মূলত এই প্রতিযোগিতা অনুষ্ঠান। তা আমরা আশা করেছিলাম আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে উপস্থিত থাকবে। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর স্বামী বিবেকানন্দ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক রক্তদান ও বিবাহ নিবন্ধীকরণ শিবির। রাজধানীর উত্তর বাজারঘাটের স্বামী বিবেকানন্দ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ থেকে 8 দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে হয় রক্তদান শিবির ও বিবাহ নিবন্ধীকরণ শিবির। উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক মানিকলাল দাস সহ ক্লাবের সম্পাদক ও বিশিষ্টজনেরা। 10 থেকে 12 জানুয়ারি পর্যন্ত চলবে সঙ্গীত, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা ও সংহতি হাঁটা অভিযান সহ নানান কর্মসূচি। 12 জানুয়ারি সন্ধ্যায় হবে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন অংশের লোকেরা রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক ব্যক্তি। ঘটনা মতিনগর হগিরাজলা এলাকায়। আজ দুপুর 2:30 নাগাদ বাতাজোলা থেকে সোনামুড়ায় আসার পথে একটি কমান্ডার গাড়ির ছাদ থেকে ছিটকে গিয়ে গুরুতর আহত হলো 55 বছর বয়সী এক ব্যক্তি। নাম শামসুল হক, বাড়ি বাতাজোলা ফকিরাতলা এলাকায়। ঘটনাটি ঘটে মতিনগরের হগিরাজলার মসজিদ সংলগ্ন রাস্তায়। জানা যায় কমান্ডার গাড়িটি দ্রুতগতিতে চলায় তিনি গাড়ির ছাদ থেকে ছিটকে পড়ে যায়। ফলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় সোনামুড়া হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তার
অবস্থা গুরুতর হওয়ায় তাকে জীবিতে রেফার করে। তার দুটি পায়ে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। এই ঘটনা সম্পর্কে আহতের বাড়ির লোকেরা জানান, আজকে আমি যখন শুনলাম, আমি ঘরের মধ্যে আসলাম, কান্নাকাটি শুনতে আসি, তখন আমি ঘর থেকে বাইরে দেখলাম যে কি হইলো। তো জিজ্ঞেস করলাম যে একটা বাতাতলার থেকে আইতে সময় মতিনগরের ফকিরাতলাতে একটা কমান্ডার গাড়ি থেকে পড়ে একজন লোক আহত হয়েছে। তো সাথে সাথে গেলাম, যাই দেখি রুগীটা আছে, ডাক্তারবাবু নাই। আর এই প্রায় সময় দেখা যায় এখানে ইমার্জেন্সি রুগী আনলে ডাক্তারবাবুরা থাকে না, ডাক্তারবাবুর নিজস্ব কোয়ার্টারে থাকে এবং প্রাইভেট রুগী দেখে, তাদের সেই বিজনেস নিয়ে আছে। আর অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি রুগী আসলো সেই ডাক্তারের গাফিলতিতে আরো সিরিয়াস হওয়ার পরে তখন বিভিন্ন জায়গাতে রেফার করে, মেলাঘর বা আগরতলাতে রেফার করে। আজকে ঠিক তেমনই ঘটনা ঘটছে। 10-15 মিনিট আমি পরে জিজ্ঞেস করলাম একজন সিস্টারে, কই জানো? ওই ডাক্তারের খবর দিতে যাইতেছে। হ্যাঁ, বেশি সিরিয়াস অবস্থায়। এর মধ্যে ব্যথা হয়েছে, 2 পায়ের মধ্যে ব্যথা হয়েছে, মাথাতে ব্যথা হয়েছে, বুকের মধ্যে ব্যথা হয়েছে। কোন জায়গায় ব্যথা হয়েছে কইতে পারি না, ব্যথা হয়েছে বলে হয়েছে আমি দেখছি না, না এই তো দেখি তুলে গাড়ি আর ঠ্যাং ঠুং আত্মাতে সবাই বলে গেছে গুলি করলো মানুষ। আমি তো সাইডটা মারছি না, ওই আমার না চিনলে আমি আছি ধরে ধরি কত 20-30 মিনিট আর ওই মসজিদ জায়গা আছে টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন 22খড়িয়া ইসলামিয়া জেবি মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে শিক্ষক স্বল্পতায় ভুগছে। সমস্যা নিরসনের দাবি করেছে এলাকাবাসী। তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন এলাকায় 22খড়িয়া ইসলামিয়া জেবি মাদ্রাসাটি বিভিন্ন দিন থেকেই শিক্ষক স্বল্পতায় ভুগছে। বর্তমানে নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয় চলো অভিযানে অঙ্গ হিসেবে রাজ্যে প্রত্যেকটি স্কুলে শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আর সেই জায়গাতে 22খড়িয়া ইসলামিয়া জেবি মাদ্রাসাটি শিক্ষক স্বল্পতায় ঢুকছে। বর্তমানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 35 থেকে 40 জনের মধ্যে রয়েছে। যদিও 3 জন শিক্ষক থাকলেও দীর্ঘ 4 মাস ধরে বিএলওর কাজে দায়িত্ব সামলাচ্ছেন কবির আহমেদ। অন্য আরেকজন শিক্ষক নতুন পাকাবাড়ির নির্মাণ কাজের দায়িত্বে রয়েছেন। শুধুমাত্র একজন শিক্ষক দিয়েই চলছে নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠন। স্কুলে বর্তমান 3 জন শিক্ষক, তার মধ্যে একজন বিএলও, আরেকজন কোনো বর্তমানে আমাদের নিউ কমপ্লেক্সের আয়ু পদে আছে। আর আমি একা স্কুল সবাই সামলাইতেছি 1 to 3 অবধি। মানে কতদিন ধরে তাই উনি আয়ু তো বিএলও বিগত 4-5 মাস ধরে বিএলও কাজে সে একজন ব্যস্ত, আর একজন তো আয়ু পদে আছে। নিউ কমপ্লেক্স মাদ্রাসা থেকে তেলিয়ামুড়ার মধ্যে একটাই না? মাদ্রাসা তেলিয়ামুড়ার মধ্যে গভর্নমেন্ট স্বীকৃতি একটাও। 1979 সালে স্কুলটি গড়ে তোলা হয়। এদিকে এলাকাবাসীদের পক্ষে দাবি উঠেছে অতি সত্বর শিক্ষক স্বল্পতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। আগের যে 24 জন দায়িত্ব ছাত্র সংখ্যা আসতো, এখানে নতুন বছর গিয়া সেইটা 25 থেকে 40 জন গিয়ে বুঝছে। তাইলে যে আয়ু আছে তাইলেও শিক্ষকের কাজ চালাই নিতে আছে, দুইটারও দেখভাল করতেছে। এই জায়গায় বর্তমানে 2 জনে চালাইতেছে, 3 জনের মধ্যে। আর একজন বিএলওর যে দায়িত্ব লইয়া সেটা অফিস সের মধ্যে থাকতেছে। ঠিক আছে, এটাও আমরা আগামী দিনে দেখব। এখন বর্তমানে একজনই দায়িত্বভার চালাইতেছে। একজন আমাদের যে নতুন যে মাদ্রাসা হইতেছে তার দায়িত্বে আছে একজন শিক্ষক, আর একজন বিএলের দায়িত্বে গিয়া সেটা যে রয়েছে নতুন বছর, কেন একদিনও স্কুলের দায়িত্বে স্কুল প্রেজেন্ট হইতেছে না। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র 4র্থ কৈলাসহর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। সম্মেলনের উদ্বোধন করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। আজ কৈলাসহর টাউন হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের 4র্থ কৈলাসহর বিভাগীয় সম্মেলন। উদ্বোধন করেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রতীশ মজুমদার, কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক বিনু ধাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, বিশেষ করে আজকে এই সংগঠন যে সুস্থ সংস্কৃতির জন্য যে লড়াই করছে, সেই লড়াইকে প্রতিহত করার জন্য প্রতি মুহূর্তে সেখানে যাতে সংগঠন তার কাজ করতে না পারে তার জন্য সেখানে একটা বাধা সৃষ্টি করা হচ্ছে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা সেখানে কাজ করছি এবং সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা
ত্রিপুরা সহ সারা ভারতবর্ষে আমাদের এই সংগঠনগুলো সেখানে কাজ করছে। এদিনে অনুষ্ঠানের মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এরকম 5 জনকে সংবর্ধিত করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রান্নার গ্যাসের দাবিতে রাজধানীর হাপানিয়া চৌমুহনীতে সড়ক অবরোধ করল ভোক্তারা। রান্নার গ্যাসের দাবিতে হাপানিয়া চৌমুহনীতে আগরতলা সাবরুম জাতীয় সড়কে অবরোধ করা হয়। 1.5 ঘন্টা চলে সড়ক অবরোধ। সড়ক অবরোধের জন্য যানবাহন যাতায়াত করতে পারেনি। যাত্রীদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়। আমতলী থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। পরে সদরের এক ডিসিএম এবং খাদ্য দপ্তরের এক আধিকারিক ছুটে গিয়ে আন্দোলনরত ভোক্তাদের সঙ্গে কথা বলে। গ্যাস দেয়া হবে বলে তারা প্রতিশ্রুতি দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। ভোক্তাদের অভিযোগ, হাপানিয়া সত্যনারায়ণ গ্যাস এজেন্সি থেকে প্রায় সময়ই গ্যাস পাওয়া যায় না। গ্যাসের জন্য হন্যে হয়ে ঘুরেও গ্যাস পাওয়া যায় না। গ্যাসের জন্য প্রচণ্ড হয়রানি করে এই গ্যাস এজেন্সি ভোক্তাদের। আরও অভিযোগ, এই গ্যাস এজেন্সিতে প্রচুর ভুয়া ও অবৈধ গ্যাসের বই আছে। এই অবৈধ ও ভুয়া ব্লু বুকের গ্যাস কালোবাজার ছেড়ে দেয় এজেন্সি। বৈধ ভোক্তাদের সময় মতো ও বুকিং অনুযায়ী গ্যাস দেওয়া হচ্ছে না। গ্যাসটা কিন্তু এখন পরশুদিন আমি টোকেন নিয়ে নিচ্ছি। পরশুদিন এর আগে আমার টোকেনই দেয় না। হ্যাঁ, 9-12 আমি গ্যাস নিলাম গেল অলরেডি। হ্যাঁ, আর আমি পরশুদিন এই মাত্র টোকেন নিই। হ্যাঁ, এটা ব্যাংক আছে দেখেন 9-12। আর আজকে মাসে কত তারিখ? 4/2014 হ্যাঁ, তাহলে 1 মাস তো এখানে পিছিয়ে এসে তারা দাঁড়ায় কেটে গ্যাস বিক্রি করে এখানে। তার জন্য আমি দেই না, ব্ল্যাক হয় না আমরা এখানে। এই তো লোকের থেকে কাস্টমার এক একটা ছেলে কাছে 10টা 12টা 15টা 20টা 50টা পর্যন্ত কার্ডগুলো আসছে কাস্টমাররা দিচ্ছে। আপনি আজকাল যে কোনো সময় যে কোনো, আমি তো একদম সবার সামনে করতেছি।